মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্লাস 6-এর ইতিহাসের যে নবম অধ্যায়টি যে অষ্টম অধ্যায়টি রয়েছে সেই অষ্টম অধ্যায়টির মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নের টপিকগুলো নিয়ে প্রথমেই তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। পেজ নাম্বার হচ্ছে 112। সেখানে টুকরো কথা হিসেবে প্রাচীন ভারতের শিক্ষক, আচার্য এবং উপাধ্যায় দুটো টপিক আছে। আচার্য কাকে বলে, উপাধ্যায় কাকে বলে, মহিলা যদি আচার্য হয় তাকে কি বলা হয় এবং কোনো মহিলা যদি উপাধ্যায় হয় তাকে কি বলা হয়, বিষয়গুলো দেখতে হবে। আচার্যরা কি পড়াতেন, কাদেরকে আমরা আচার্য বলবো, উপাধ্যায় কাদেরকে বলবো, আচার্য এবং উপাধ্যায়ের মধ্যে পার্থক্য কী রয়েছে সে বিষয়টা দেখতে হবে। তারপরে টুকরো কথা হিসেবে তক্ষশিলা মহাবিহার আছে, ঠিক তার নিচেই আছে বিদ্যা আড়ম্বর অর্থাৎ বিদ্যারম্ভ নামক একটি অনুষ্ঠান। যেমন আমাদের 5 বছর হলে হাতে খড়ি হয়, ঠিক সেরকমই এই অনুষ্ঠানও গুপ্ত যুগের পরবর্তীকালে হাতে খড়ি দেওয়ার একটা অনুষ্ঠান ছিল যা বিদ্যা আড়ম্বর নামে পরিচিত। 5 বছর বয়সে এই অনুষ্ঠানটি হতো। কী বই পড়তে হতো, পাঠ্য বই এবং গণিত এই সময় পড়ানো হতো। তার পরের পেজে আমরা যদি যাই, গিয়ে দেখব যে এখানে কতগুলো ভাষার কথা বলা হয়েছে। যেমন ঋগ্বেদ কোন ভাষায় রচিত হয়েছিল, আবার পাণিনির যে অষ্টাধ্যায়ী সে ব্যাকরণ বইটি কোন ভাষায় লিখিত। তারপরেই আছে প্রাকৃত এবং পালিত ভাষা, জৈন প্রাকৃত ভাষা এবং বৌদ্ধ পালি ভাষা। এই বিষয়গুলো মনে রাখতে হবে। অর্থাৎ জৈনদের যে সমস্ত ধর্মগ্রন্থ, যে সমস্ত বিষয় আলোচনা করা হতো সেগুলো সমস্ত কিছুই প্রাকৃত ভাষায় লেখা হতো, আর বৌদ্ধদের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হতো সেই সমস্ত কিছু বিষয়বস্তু কিন্তু তার সমস্ত গ্রন্থ, যেমন আমরা জানি যে ত্রিপিটক পালি ভাষায় রচিত, ঠিক সেই সমস্ত বিষয় পালি ভাষায় রচিত হতো। এই বিষয়টা আমাদের দেখতে হবে। আর আমরা জানি যে অর্থশাস্ত্র কার লেখা, কৌটিল্যের লেখা। বইটির নাম অর্থশাস্ত্র হলেও সেখানে টাকা কড়ি রাজকোষের থেকেও রাজ্য কিভাবে পরিচালিত হবে সেই দিকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তার পরের পৃষ্ঠায় যদি আমরা যাই, দেখব টুকরো কথায় আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের লিপি। খরষ্টি লিপি কাকে বলি আমরা, ব্রাহ্মী লিপি কাকে বলি আমরা। খুব সহজে মনে রাখার জন্য ব্রাহ্মী এবং খরষ্টি লিপি, এই দুটো লিপি আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। খরষ্টি লিপি আর ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী মানে ব আছে, তার মানে বুঝতে হবে বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, আর খরষ্টি লিপি ঠিক তার বিপরীত, ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এইভাবে মনে রাখবার চেষ্টা করবে। তারপরে রামায়ণ এবং মহাভারত আমাদের যে প্রাচীন আমাদের যে ধর্মশাস্ত্র, ধর্মগ্রন্থ, তো সেক্ষেত্রে রামায়ণ মহাভারত সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন এবং পরবর্তীকালে বাংলায় কে অনুবাদ করছেন, পঞ্চম বেদ কাকে বলা হচ্ছে, মহাভারতকে কেন পঞ্চম বেদ বলা হয়, সেই বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে হবে। ঠিক তার পরের পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরাণ। আমাদের কত ধরনের পুরাণ রয়েছে, মহাভাষ্য গ্রন্থটি কার লেখা, পতঞ্জলির লেখা, কোন ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় লেখা। দুজন বিখ্যাত সাহিত্যিক অশ্বঘোষ আর ভাস, সেই পতঞ্জলির সমসাময়িক ব্যক্তিবর্গ। সঙ্গম সাহিত্য কাকে বলে, সঙ্গম মানে কি, এক জায়গায় জড়ো হওয়া, সেই বিষয়টা দেখতে হবে। চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হয়, কেন উপবেদ বলা হতো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। পরের পৃষ্ঠায় যদি আমরা যাই, এখানে টুকরো কথায় অশ্বঘোষ ও ভাস তার লেখা গ্রন্থের কথা বলা হয়েছে। শূদ্রকের মৃচ্ছকটিকম খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরেই আছে মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নাটক কার লেখা, নাটক দুটির বিষয়বস্তু কী ছিল, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দণ্ডির লেখা দশকুমার চরিত, সেখানে কী নিয়ে আলোচনা করা হয়েছিল, অমর কোষ কার রচনা, হর্ষবর্ধনের লেখা 3টি নাটক, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, খুব ইম্পর্টেন্ট আসবেই। এবং পরের পৃষ্ঠায় যদি যাই, এখানে ইম্পর্টেন্ট বলতে আমরা দেখতে পাচ্ছি যে তামিল সাহিত্যের মহাকাব্য বলতে আমরা যে দুটি মহাকাব্যকে বুঝি, শিল্পাদ্দারিকাম এবং মণিমেখলায়, এই বিষয়গুলো আসে। অন্যদিকে কালিদাসের লেখা যে
নাটক রয়েছে, যে তোমার কাব্য রয়েছে, সেগুলো দেখতে হবে। কালিদাসের লেখা দুটি কাব্য যদি বলা হয় বলবে মেঘদূতম, কুমার সম্ভবম। যদি নাটকের কথা বলা হয় তাহলে অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নি মিত্রম। এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ চাইলে হয়তো কাব্য, কিন্তু তুমি নাটক লিখে দিয়ে আসলে এটা কিন্তু করলে হবে না, যেটা চাইবে সেটাই লিখবে। অর্থাৎ কাব্য চাইলে লিখবে মেঘদূতম, কুমার সম্ভবম, আর যদি চাই তোমার নাটক তাহলে লিখবে অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নি মিত্র। তারপরের পেজে যদি আমরা যাই, এক্ষেত্রে আমরা লক্ষণের শক্তিশালীটা খুব মন দিয়ে পড়ে যাব। তারপর জীবক, কিভাবে চিকিৎসাবিদ্যায় সেই সময় শল্য চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনপ্রিয়তা অর্জন করলো। বই তো অবশ্যই এগুলো পড়বে, কিন্তু যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো বেশি মনোযোগ সহকারে পড়ে যাবে। আর্যভট্ট পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এলেন বরাহমিহির, তার লেখা দুটো বই সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা। বরাহমিহিরের পর এলেন ব্রহ্মগুপ্ত, তার লেখা গণিতবিদ জ্যোতির্বিজ্ঞান, তার হাতেই প্রাচীন ভারতের গণিত সব থেকে বেশি বিকশিত হয়েছিল। ব্রহ্ম সিদ্ধান্ত তার একটি বিখ্যাত গ্রন্থ। এইগুলি। তারপর আমরা কৃষি পরাশর গ্রন্থে যাব, যেখানে কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর এই যে স্তূপ, চৈত্য, বিহার। স্তূপ কাকে বলে, চৈত্য কাকে বলে, বিহার কাকে বলে, খুব খুব ইম্পর্টেন্ট। এই ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে ইতিহাসের এই বিষয়গুলো যদি পড়ে যাও, এর মধ্যে থেকে 100% কমন পাবে। এই ধরনের ভিডিও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে তোমাদের মতবাদ, ভুল ত্রুটি হলে মার্জনা করবে। ধন্যবাদ।